অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি তানা বারান্দায় দাঁড়িয়ে যেন কার সাথে ফোনে কথা বলছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় 20 মিনিট হলো। এত সময় ধরে কার সঙ্গে কথা বলছে তানা? আবার মাঝে মাঝে অনেক শব্দ করে হেসে উঠছে। তানার এই হাসিটা বরাবরই আমি খুব পছন্দ করি, কিন্তু ঠিক এই মুহূর্তে ওর এই হাসিটা আমার বুকে এসে বিঁধছে। খুব অস্বস্তি নিয়ে বিছানায় শুয়ে তানাকে আমি লক্ষ্য করছি। প্রায় 8 ঘন্টা পর তানা ঘরে আসার সাথে সাথেই আমি জিজ্ঞেস করলাম, এত রাতে কার সঙ্গে কথা বলছিলে? আরে, নীলের সাথে। ওই যে তোমাকে বলেছিলাম না, কলেজ লাইফে আমাকে প্রপোজ করেছিল। ওর নাকি বিয়ের কথা চলছে, সেটা নিয়ে টুকটাক কথা বলছিলাম। একটা ছেলে তোমাকে কলেজ লাইফে প্রপোজ করেছিল, আর এখন তুমি বিবাহিত হয়ে এত রাতে তার সঙ্গে হাসা হাসা করে কথা বলছো? নিহান, তুমি এভাবে কথা বলছো কেন? আর ও তো শুধু আমাকে প্রপোজ করেছিল সেই কলেজ লাইফে। এখন তো আমরা শুধুমাত্র বন্ধু। তা না, যে ছেলে তোমাকে একবার প্রপোজ করেছে সে আর কখনো তোমাকে শুধু বন্ধু ভাবতে পারবে না। একজন ছেলে হয়ে ছেলেদের নেচার আমি খুব ভালোভাবেই জানি। দেখো নিহান, নীল ওই রকম ছেলে না। ও অনেক ভালো একটা ছেলে। আর তাছাড়া নীলের কিছুদিন পরে বিয়ে। ওর কি এখন এই কলেজ লাইফের প্রপোজ নিয়ে ভাবার সময় আছে? ও, তাই নাকি? অনেক খোঁজ খবর রাখো দেখছি। প্রতিদিন কথা হয় নাকি তোমাদের? কী সব বাজে কথা বলছো? প্রতিদিন কেন কথা হবে? অনেক দিন পর আজ ফোন করলো। ও, একটা ছেলে এত রাতে তোমাকে ফোন করবে আর তুমি হাসাহাসি করে কথা বলবে, আর আমি তোমাকে এসব বললেই বাজে হয়ে গেল। আমি তোমাকে অফিস থেকে কখনো ফোন দিলে 5 মিনিটে বেশি কথা বলেছ, অথচ কলেজ লাইফে তোমাকে একটা ছেলে প্রপোজ করেছিল, তার সঙ্গে তুমি এত রাতে এতক্ষণ কথা বলছিলে, তাই না? মুখ সামলে কথা বলো। এইসব কোন ধরনের কথা? ছি, তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? আমি তানহাকে আরো অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু তানা হয়তো আমার সঙ্গে ঝগড়া করতে চাচ্ছিল না। আর কেউ ঝগড়া করতে না চাইলে তার সঙ্গে একতরফা ঝগড়া করা যায় না। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তানা বালিশটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। কিছুক্ষণ একা একা বকবক করে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি তানহা একেবারে আমার শরীরের সঙ্গে লেপ্টে আছে। তানার ঘুমানোর ভাব দেখে মনে হচ্ছে কোন একটা বাচ্চা ঘুমিয়ে আছে। একটা পা আমার উপর তুলে দিয়ে একদম কাচু মাচু হয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানার চুলগুলো ওর সারা মুখে এলোমেলো হয়ে আছে, তাই ওর মুখটা দেখাই যাচ্ছে না। আমি ওর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ওর মায়াবী মুখটা দেখছি আর ভাবছি, যে মেয়েটা একটু বেশি অন্ধকার হলেই ভয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, সেই আবার আমার সঙ্গে রাগ দেখে ফ্লোরে থাকতে গেছে। হয়তো শেষ রাতে ভয় পেয়ে আবার বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আজকে তোমাকে অপরূপ সুন্দর লাগছে। কথাগুলো ভেবে আমি বিছানা থেকে উঠে গেলাম। তানার হয়তো রাতে ঘুম হয়নি, তাই আর ওকে ডাক দিলাম না। তারপরে আমি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। অফিসের পাশেই একটা হোটেল থেকে সকালে নাস্তাটা আমি সেরে নিলাম। নাস্তা করে সোজা অফিসে চলে এলাম। অফিসে বসে আমি ঠিকমতো মন দিয়ে কাজই করতে পারছিলাম না। তানহার কথা বারবার মনে পড়ছিল। তানার সাথে আমি গত রাতে এত খারাপ ব্যবহার করেছি। সকালে ঘুম থেকে উঠে ওকে সরি বলা দরকার ছিল। হয়তো কাল রাতে আমার একটু বুঝতে ভুল হয়েছে। ইস, সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে ওর জন্য অন্তত একটা চিরকুট তো লিখে আসতে পারতাম। আমার যখন তানহার কথা খুব বেশি মনে পড়ে, তখনই আমি তানহার ফেসবুক আইডিতে ঢুকি। আজও এর ব্যতিক্রম হলো না। আমি টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে ওর আইডিতে লগ ইন করলাম। তানহার আইডিতে ঢুকে আমার একটা জিনিসে চোখ আটকে গেল। আমার মনে যে ভয়টা ছিল সেটাই মনে হয় সত্যি হলো। অফিসের পুরোটা সময় অস্বস্তিতেই কেটে গেল। কিছুতেই মাথা থেকে তানহার ওই বিষয়টা আমি সরাতে পারছি না। দ্রুত বাড়ি গিয়ে তানহার মুখোমুখি হতে হবে। অফিস শেষ করে বাড়ি এসে দরজার সামনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ যাবৎ কলিং বেলও চাপ দিচ্ছি, কিন্তু তানহার দরজা খোলার কোনো নাম নেই। আজকে এমনিতেই তানহার উপর মেজাজটা অনেক খারাপ, আবার দরজা খুলতে দেরি করছে। এবার মেজাজটা আমার পুরোপুরি খারাপ হয়ে গেল।
কিন্তু তানা দরজাটা খুলতেই আমার সব রাত জল হয়ে গেল। কারণ ওকে আমি একদিন বলেছিলাম, তোমার যে লাল পাড়ের হলুদ শাড়িটা আছে না, ওই শাড়িটা তুমি আদিবাসীদের মতো করে পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তানা আজকে ঠিক সেভাবেই শাড়িটা পরে আছে। সত্যি তানাকে অপরূপ সুন্দর লাগছে। আমি তানাকে দেখে মুগ্ধ হয়ে ওর হাতটা ধরে আলতো করে টেনে ওকে আয়নার সামনে নিয়ে গিয়ে বললাম, তুমি না বলতে তোমাকে নাকি হলুদ শাড়িতে মানায় না? এখন আয়নাতে একবার তাকিয়ে দেখো তো, তোমাকে কত সুন্দর লাগছে। দেখে তুমি নিজেই তোমার প্রেম পড়ে যাবে। আমার কথা শুনে একটু লাজুক হাসি দিল তানা। তানার এই লাজুক হাসিটাই আমার বড্ড ভালো লাগে। এরপর তানার সঙ্গে একটু রোমান্টিক মুহূর্ত কাটিয়ে আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি খাবার টেবিলে বসলাম। আমি আর তানা প্রতিদিন একসঙ্গে রাতের খাবার খাই। আজকেও তার ব্যতিক্রম হলো না। খাবারের টেবিলে বসে আমার বারবার ফেসবুকের কথাটাই মনে পড়ছিল, কিন্তু বলতে পারছিলাম না। শেষ পর্যন্ত থাকতে না পেরে বলেই ফেললাম, আজকে নীলের পোস্টটা অনেক সুন্দর ছিল, তাই না? তুমি ঠিক কোন পোস্টার কথা বলছো? আরে সকালে তুমি নীলের যে পোস্টে লাইক দিলে ওইটার কথা বলছি। কি জানি, মনে নেই। আমি তো এমন কোনো পোস্ট দেখলাম না, হয়তো এমনি লাইক দিয়েছি। অনেক ভালো তো, না পড়ে নীলের নাম দেখেই এরকম একটা ফালতু পোস্ট লাইক দিলে। তোমার দেখছি নীলের প্রতি অনেক টান। আচ্ছা, সবসময় তুমি এরকম বাজে কথা বলে আমার মন খারাপ না করা পর্যন্ত কি তোমার শান্তি লাগে না? তাহলে তুমি শুধু নাম দেখে এরকম একটা ফালতু পোস্ট লাইক কেন দিলে? সামান্য একটা লাইক দিয়েছি বলে তুমি আমাকে এত কথা শোনালে? যদি অন্য কোনো রিয়াক্ট দিতাম তাহলে না জানি কি করতে। তা না, ব্যাপারটা কিন্তু সামান্য না। তুমি এনাফ, অনেক হয়েছে। আর না, দিনের পর দিন তুমি সামান্যতম বিষয় নিয়ে আমাকে সন্দেহ করে কথা শোনাও। আমি অনেক সহ্য করেছি। আর না, প্রতিটা দিন তোমার একে ওকে জড়িয়ে আমাকে কথা শোনাতে হবে। নিহান, এসব আমি আর নিতে পারছি না। এবার আমি মুক্তি চাই তোমার কাছ থেকে। মানে এসব কি বলছো তুমি? কিসের মুক্তি চাও তুমি? তানার কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি কখনোই ভাবতে পারিনি তানা এইরকম একটা কথা বলবে। নিহান, আমি মুক্তি চাই। আর থাকতে চাই না এই অশান্তিতে। আর রোজ রোজ তোমার এই সন্দেহ করা আমার আর ভালো লাগছে না। ওকে, তুমি যেটা ভালো মনে করো। এরপর কেটে গেল 7 দিন। আজ আমার আর তানহার প্রথম বিবাহবার্ষিকী, কিন্তু আমাদের ঘর সাজানো হয়নি, কেক আনা হয়নি, তানহাকে উপহার দেওয়ার জন্য কোনো গিফটও কেনা হয়নি, এমনকি কাউকে নিমন্ত্রণও করা হয়নি। আজকের এই দিনে এই মুহূর্তে আমরা কোর্টে বসে অপেক্ষা করছি ডিভোর্সের আবেদনপত্রে স্বাক্ষর করার জন্য। তানহা আমার কাছ থেকে এই মুক্তিটাই চেয়েছিল। হ্যাঁ, অনেক খারাপ আমি, অনেক বেশি মানসিক টর্চার করতাম তানহাকে, কিন্তু তার চেয়ে বেশি ওকে আমি অনেক ভালোবাসি। ওর পাশে আমাকে ছাড়া অন্য কাউকে দেখলেই আমার শরীরটা চলে হিংসায়। সত্যি, হিংসা পতনের মূল। আজকে আমি তার প্রমাণ পেলাম। অতিরিক্ত ভালোবাসাও অনেক খারাপ, কারণ অতিরিক্ত ভালোবাসলেই মানুষটাকে আর নিজের করে রাখা যায় না। আর যখন ভালোবাসার মানুষটা চলে যায়, তখন হৃদয়ে ফেটে কান্না আসে, বেঁচে থাকার আশাটাই মরে যায়। টেবিলের উপর থেকে আমি কলমটা হাতে নিলাম, কিন্তু আমার হাতটা কাঁপছে। হ্যাঁ, অনেক বেশি কাঁপছে। তবু মনটাকে শক্ত করে আমার ভালোবাসার মানুষের বিবাহবার্ষিকীতে যাওয়া উপহারটা থেকে ওকে বঞ্চিত করতে পারলাম না। আমি মুক্তি দেব তানাকে আমার মতো জানুয়ারির ভালোবাসা থেকে। ডিভোর্সের আবেদনপত্রে স্বাক্ষর পাওয়ার পর নাকি কোর্ট 3 মাস সময় দেয় নিজেদের সিদ্ধান্ত যাচাই করার জন্য। আমাদেরকেও 3 মাস সময় দিয়েছে। কোর্টের কাজ শেষ করে একই গাড়িতে দুজনে বাড়ি ফিরছি। তানা আমার পাশেই জানলা সিটে বসে আছে, একদম চুপচাপ। তানা চুপ করে বসে আছে দেখে আমি নিজে থেকেও তানার সঙ্গে আর কোনো কথা বলিনি। দুজনেই কেউ কার সাথে কথা বলছি না। আমি শুধু চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছি। তানহা কি ভাবছে আমি জানি না,
কিন্তু ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। তানাকে ছাড়া আমার থাকতে হবে এই কথাটা আমি ভাবতেও পারছি না। যদি একবার সুযোগ পেতাম তাহলে নিজেকে একদম বদলে ফেলতাম, কিন্তু সেটাও হবে না আমি জানি। কারণ এই পর্যন্ত অনেকবারই নিজেকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি জানতাম তানহা এই 3টা মাস হয়তো আমার সঙ্গে এক বাড়িতে থাকবে না। ঠিক তাই হলো। তানহা বাড়িতে ফিরে ওর ব্যাগ গোছানো শুরু করে দিল। আমি দেখেই বুঝলাম যে আমার ভাবনাটাই ঠিক। তানহা ওর বাবার বাড়ি চলে যাচ্ছে। আজকে ঠিক 1 বছর হলো তানহাকে আমার বউ করে গেছিলাম, আর ঠিক 1 বছর পরেই তানহা এই বাড়ি থেকে চলে যাচ্ছে। আমার অনেক ইচ্ছে করছে ওর হাতটা জোর করে ওকে আটকে রাখতে, কিন্তু এই অধিকারটা আমি হারিয়ে ফেলেছি আজকে। ছোট্ট একটা কাগজ আমার ভালোবাসার থেকে বড় হয়ে আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চলে যাওয়া দেখা ছাড়া আর কিছুই করতে পারলাম না। তানাকে ছাড়া সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। বাড়িটা যেন একদম নিস্তব্ধ হয়ে থাকে সব সময়। আগে তানা একাই এই বাড়িটাকে মাথায় তুলে রাখত, সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখত, কিন্তু আজকে এই বাড়িটা তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আমি এখনো প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরে কলিং বেলে চাপ দিই, ভেতর থেকে কারো দরজা খুলে দেওয়ার আশায়, কিন্তু প্রত্যেক দিনই আমি নিরাশ হয়ে যাই। বাইরে থেকে দরজা খুলে ভেতরে আসতে হয়, আর বাড়ির ভেতর ঢুকলেই হতাশা আর তানহাকে না পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে ঘিরে ধরে। তানহা শুধু আমার শখের লাল পাড়ের হলুদ রঙের শাড়িটাই রেখে গেছে। আমি প্রায় রাতে ওটা হাতে নিয়ে বসে থাকি। শাড়িটার গায়ে আজও তানহার শরীরে ঘ্রাণ মিশে আছে। তানহা আমার প্রিয় জিনিসগুলো একটাও নিয়ে যায়নি, কিন্তু আমার সবচেয়ে প্রিয়ই তো ছিল তানহা, আর আজকে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার এই অগোছালো আর বেহাল দশা দেখে পাশের আঙ্কেল আন্টি এসে আমার পাশে দাঁড়ালো। ওনারা আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু পুরোটাই বৃথা যাচ্ছে। আমার মাথায় কারো কোনো কথাই ঢুকছে না। আমার সম্পূর্ণ শরীর জুড়ে শুধু তানহার চিন্তা। আমাকে না খেয়ে দেখতে শেষ পর্যন্ত আমার খাওয়া দাওয়ার দায়িত্বটা তারাই নিলেন। সকালের নাস্তাটা আমি বাইরের অফিসের পাশে একটা হোটেলে করি, আর দুবেলা ওনাদের অনার্স পড়ুয়া মেয়েটার রুমে এসে খাবার দিয়ে যেত। মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো, আমারও মোটামুটি অনেক ভালোই লাগে। মেয়েটার নাম হলো নিহা। এবার অনার্স দিতে বসে পড়ছে। প্রত্যেকদিন খাবার নিয়ে এসে বসে থাকে যতক্ষণ পর্যন্ত না আমার খাওয়া শেষ হবে। এটা সেটা নিয়ে গল্প করে আমার মন ভালো করার জন্য। আমার খাওয়া শেষ হলেও কিছুক্ষণ বসে থাকে, তারপর এটো প্লেটগুলো নিয়ে চলে যায়। ইদানিং মাঝে মাঝে পড়া বুঝে নেওয়ার জন্য রুমে আসে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। এর মাঝে একবারের জন্য তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আজকে আমার খুব জ্বর এসেছে। অফিস থেকে বাড়ি এসে বিছানায় আমি শুয়ে পড়লাম। জ্বরের ঘোরে কেবল তারার মুখটাই আমার চোখে ভাসছিল। ওর হাতের একটু স্পর্শ পেলেই হয়তো আমার জ্বরটা ভালো হয়ে যেত। আজ রাতেও নিহা খাবার নিয়ে আমার রুমে এলো। রুমে এসে আমার এই অবস্থা দেখে একটু বেশি চিন্তিত হয়ে পড়ল। আমার অনিচ্ছা সত্ত্বেও মাথায় জল দিতে চাইল। না করার মতো অবস্থা আমার ছিল না। নিহা অনেকটা সময় নিয়ে দক্ষ সেবিকাদের মতো আমার মাথায় জল ঢেলে দিল। মাথায় জল দেওয়া শেষ করে আমার হাতটা ধরে ধীরে সুস্থে আমাকে বসিয়ে দিয়ে দেওয়ালে দিয়ে আমার মাথাটা মুছিয়ে দিয়েছে। ঠিক এমন সময় জ্বরের ঘুরে আমি তানহাকে দেখতে পেলাম। দরজায় দাঁড়িয়ে বিস্ফোরিত দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে তানহা। গোর জিনিসটা খুব খারাপ, খালি উল্টাপাল্টা জিনিস দেখা দেয়। তানহা তো আমাকে ছেড়ে চলে গেছে, ও এখানে কি করে আসবে? আর আমি খুব ভালো করেই জানি তানহা হয়তো আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। হঠাৎ অনেক পরিচিত একটা কণ্ঠ আমি শুনতে পেলাম। বাহ, কয়েকদিন আমি ছিলাম না, আর এর মধ্যেই এত কিছু। তানহার কণ্ঠটা শুনে আমি ভালো মতো তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এটা আমার ঘোর নাকি সত্যি। না, এটা আমার ঘোর নয়, সত্যি তানা ফিরে এসেছে। আমি নিহার দিকে একবার তাকিয়ে দেখলাম। মেয়েটা জড়সড় হয়ে মাটির দিকে তাকিয়ে বসে আছে।
হয়তো কি বলবে জবাব খুঁজে পাচ্ছে না। বৌদি, আপনি যা ভাবছেন তা নয়। আসলে আমি চুপ করো। আর এখন তুমি যাও এখান থেকে। আমি যা বলার ওকেই বলছি। তানহার কথা শুনে নিহা বসা থেকে উঠে মাথা নিচু করে সোজা রুম থেকে বের হয়ে গেল। নিহা বের হয়ে যাওয়ার পরে তানার আগে যা পারছে তা বলে যাচ্ছে আমাকে। তানার এরকম ব্যবহার দেখে আমি মনে মনে ভাবছি, তানহা তো আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, তার অন্য মেয়ের সাথে আমাকে দেখে এত রাগ কেন করলো? তাহলে কি তানহা আমাকে এখনো ভালোবাসে? আমি তানহার দিকে তাকিয়ে এইসব কথাই ভেবে যাচ্ছি। তানা রেগে গিয়ে আমাকে যা পাচ্ছে সেটাই বলে যাচ্ছিল, আর আমার কাছে এগুলো খুব ভালো লাগছিল। হঠাৎ তানহা এগিয়ে এসে আমার চোখের সঙ্গে চোখ রেখে বলল, কি ভেবেছো তুমি? আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওকে নিয়ে ঘর বাঁধবে? আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। এখনও আমি তোমার স্ত্রী আছি। অন্য কারোর দিকে তাকালে এই চোখ একদম তুলে ফেলে দেব। কথাটা বলেই তানহা আমার কলারটা শক্ত করে চেপে ধরল। তানার হাতটা আমার শরীরে স্পর্শ পেতেই তানহার সমস্ত রাগ মুহূর্তেই চলে গেল। তানহা অনেকটা আদরের স্বরে আমাকে বলল, নিহান, তোমার তো দেখছি খুব জ্বর এসেছে। হুম। আমার জন্যই এসব হয়েছে। এই কয়দিনে মনে হয় খুব কষ্টে ছিলে তুমি, তাই না? হুম। তাহলে আমাকে নিয়ে আসতে গেলে না কেন? আর জানোই যখন এত কষ্ট পাবে, তাহলে আমাকে চলে যাবার সময় হাতটা ধরে আটকালে না কেন? সাহস হয়নি। ভেবেছিলাম হয়তো অধিকার হারিয়ে ফেলেছি। কে বলেছে তুমি কিছুই হারাওনি? চলে যাবে না তো আবার? না, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আর তোমার বকাগুলোই যে ভালোবাসা, সেটা তো আমি আগে বুঝতে পারিনি। তুমি নীলের পোস্টে লাইক কেন দিতে? আরে, আমাদের গ্রামে নীল নামে একটা চোর ছিল। নীলের পোস্ট দেখলেই আমার ওই নীল চোরের কথা মনে পড়ে যেত, তাই লাইক দিয়ে দিতাম। তানার কথা শুনে আমি হেসে দিলাম, আর সঙ্গে তানাও হেসে দিল। আমি হাসছি আর মনে মনে ভাবছি, কোনো চোরকে আর কখনো আমার সংসারের সুখ চুরি করতে দেব না। আর তানার মুখের এই হাসিটা আমি সারা জীবন দেখতে চাই।